কল্পনা করুন আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে হঠাৎ আত্মা বদল হয়ে যায়, তাহলে কি হবে? ঠিক এমনই এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে এই ঐতিহাসিক কোরিয়ান ড্রামায়, যার নাম মুন রিভার। এইখানে ক্রাউন প্রিন্স লি গ্যাং এবং এক সাধারণ মেয়ের মধ্যে আত্মা বিনিময় হয়, যা তাদের জীবনকে উলটপালট করে দেয়। চলুন প্রথম এপিসোডে ডুব দেওয়া যাক। তুষারপাতের মাঝেই এক ছোট্ট ছেলে হেঁটে আসছে, তার হাতে একটা পুরনো রেজিস্টার। সে পৌঁছায় এক বয়স্ক লোকের কাছে, যার নাম ওলা। ছেলেটি বলে, স্যামসাং আমাকে পাঠিয়েছে। এতে লেখা আছে সে বিশেষ মানুষদের নাম, যাদেরকে সে বেছে নিয়েছে। ওলা রেজিস্টার খুলে দুটি নাম লিখে নেই। হঠাৎ সে নামগুলো থেকে আলো ছড়িয়ে পড়ে, কাচের ফুলের সাথে মিশে যায়। চারপাশে আগে থেকেই আলো ঝলঝল করছে। ছেলেটি ফুলের কাছে এসে জিজ্ঞাসা করে, এইগুলো লাল আর সাদা মিশে কেন? ওলা উত্তর দেয়, সাদা ফুলগুলো ভাগ্যের পথ দেখায়, লালগুলো দুজনকে একে অপরের মিল করে। ছেলেটি একটা বিশেষ ফুল দেখিয়ে বলে, এটা তো সবচেয়ে আলাদা। ওলা হাসে, এই ফুল দুটি আত্মার মিলনের চিহ্ন। তাদের ভালোবাসা ঈশ্বর আগে থেকে লিখে রেখেছে, কিন্তু কখনো কখনো লোভী মানুষেরা তা ভেঙে দেওয়ার চেষ্টা করে। সে একটা পুরনো গল্প শোনায়। দৃশ্য বদলায়। আমরা দেখি যুবক ক্রাউন প্রিন্স লি গ্যাংকে। সে এক মেয়েকে দেখে যে একটা ফুলের পাপড়ি তুলে নিচ্ছে। মেয়েটির বন্ধু হাসতে হাসতে বলে, এইবার তো তোর প্রথম ভালোবাসা আসবে। লি গ্যাং গোপনে শুনে, নিজেও একটা ফুলের পাপড়ি তুলে নেই। সে মেয়েটির কাছে এসে চোখে চোখ রাখে। মুহূর্তে প্রেম সৃষ্টি হয়। লি গ্যাং তাকে আংটি পরিয়ে দেন, কিন্তু পরের মুহূর্তে দৃশ্য অন্ধকার হয়। তার স্ত্রীর মৃত্যু। ওলা ন্যারেট করে, তাদের মিলন ভাগ্যে লেখা ছিল, কিন্তু লোভের ছায়ায় তারা শেষ হয়ে গেল। রাতে নিস্তব্ধতায় লি গ্যাং ঘুমিয়ে আছে। স্বপ্নে ফিরে আসে সেই ভয়ানক দিন, কিভাবে তার স্ত্রী মারা গেল। হঠাৎ জেগে ওঠে। তার হাত থেকে একটা লাল সুতো বেরিয়ে চাঁদের দিকে চলে যায়, কিন্তু আমাদেরকে স্ত্রীর মুখ দেখায় না, রহস্যমতো লুকিয়ে রাখে। সকালের প্রাসাদ। চাকররা লি গ্যাংয়ের জন্য নতুন পোশাক নিয়ে আসে। সে দেখে রাগে ফেটে পড়ে, দর্জির কাছে ছুটে যায়। এই রং আমার সাথে মানায় না। দর্জি অবাক, আমি 5 থেকে 10 বছর ধরে এখানে কাজ করছি, কোনো প্রিন্স আমার বিরুদ্ধে অভিযোগ করেনি, আপনি প্রথম অভিযোগ করেছেন। লি গ্যাং চিৎকার করে তর্ক করে। তার পাশে তার বিশ্বস্ত সঙ্গী শ্যাডল আর মিলিটারি অফিসার স্টিং ওয়ান। অবশেষে লি গ্যাং একটা জিনিস দেখে বলে, আজ আমি এটা ব্যবহার করব। সভাকক্ষে মন্ত্রীরা জড়ো হয়। তারা লি গ্যাংয়ের বিয়ের কথা বলছে। তর্ক উঠে যায়। একজন লি গ্যাংয়ের বিরুদ্ধে বাড়াবাড়ি করে। হানচুল নামের মন্ত্রী তলোয়ার বের করে আক্রমণ করে। আমি প্রিন্সের প্রতি অনুগত। লি গ্যাং শান্তভাবে পপকর্ন খেতে খেতে দেখে। সবাই অবাক। সে বলে, হানচুল, আমি জানি তুমি বিশ্বস্ত, কিন্তু শোনো, আমি ইতিমধ্যেই আমার স্ত্রী বেছে নিয়েছি, তোমার মেয়ে। সে বিয়ে নিষেধাজ্ঞা জারি করার আদেশ দেয়। হানচুল রাজা লির কাছে যায়, যিনি লি গ্যাংয়ের বাবা। সবার ঘটনা বলে। রাজা জিজ্ঞাসা করেন, তুমি কি চাও, যুদ্ধ নাকি লি গ্যাংয়ের মৃত্যু? হানচুল হাসে, এই তো মজার। আমি বলেছিলাম তুমি পাগল, রাজা হওয়ার যোগ্য নয়। দেখো, তাই হয়েছে। আমার কথা সত্যি হয়। লি গ্যাং একটা সেতু পার হয়ে মাছ দেখে। এদের কেন তুলে নেওয়া হচ্ছে না? এক মেয়ে উত্তর দেয়, সবার জীবনেই মূল্যবান, সবার বাঁচার অধিকার আছে। লি গ্যাং তার কাছে আসে। মেয়েটি ভয় পেয়ে বলে, মাফ করবেন, আর হবে না। লি গ্যাং বলে, ঠিক আছে, কিন্তু আগে মাছগুলোকে সরিয়ে দাও। পরে মেয়েটি তার সিনিয়রকে জিজ্ঞাসা করে, প্রিন্সের প্রাণের সাথে এত সমস্যা কেন? সিনিয়র বলে, রানীকে বিষ দেওয়া হয়েছে। অভিযোগ তার স্ত্রীর উপর, তাই প্রিন্সের স্ত্রী নিজেকে পানিতে ডুবিয়ে মারে। এই জন্য প্রিন্স পানি এড়িয়ে চলে। 5 বছর আগের ফ্ল্যাশব্যাক। লি গ্যাং বাবার কাছে বলে, আমার স্ত্রী নির্দোষ, রানীকে সে মারেনি, তদন্ত করুন। রাজা বলেন, সে আত্মহত্যা করেছে, যদি তার দোষ না থাকে তাহলে সে আত্মহত্যা করবে, তাই সে নিজে থেকেই মৃত্যুবরণ বেছে নিয়েছে। লি গ্যাং চিৎকার করে বলেন, আপনি যাচাই করেননি, আপনি কিছু না করেই আমার স্ত্রীর উপর দোষ দিয়েছেন।
আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আমি তো আগেই মরে গেছি, এখন আমার বাঁচার অধিকার নেই। স্ত্রীর কবরে লি গ্যাং বলে, চিন্তা করো না, শীঘ্রই তোমার কাছে আসবো, বিষ খেতে যাই। কিন্তু চুলহান তীর ছুঁড়ে থামায়। লি গ্যাং চিৎকার করে, কেন, আমাকে মরতে দাও। চুলহান বলে, এখন মরতে পারো না, বংশের নিয়ম। পরে স্বীকার করে, আমি রানীকে মেরেছি, তোমাকে ফাঁসিয়েছি। লি গ্যাং জিজ্ঞাসা করে, এখন কেন বলছো? চুলহান হাসে, আমি জানি তুমি কিছুই করতে পারবে না, তুমি দুর্বল। এই বলেই চলে যাই। বর্তমানে লি গ্যাং রাগে তীর ছুড়ে ধনুক ভেঙে যায়। তার সঙ্গীরা জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন? সে বলে, হ্যাঁ। মনে পড়ে স্ত্রীর সাথে নৌকায় কাটানোর সময়। নিজেকে বলে, আমি তোমাকে খুব মিস করি। এইবার পরিচয় হয় আমাদের নায়িকা পাকডালের সাথে। সে লবণ বিক্রেতা, ঘরে ঘরে জিনিস বেচে, কৌশলে ঢুকে পানি চাই, তারপর জিনিস দেখাই। এক মহিলা বলে, কিছু বিক্রি করবে না? পাকডাল লবণ দেখিয়ে বেচে দেয়। প্রতি ঘরে একই কায়দা ব্যবহার করে পানি চেয়ে জিনিস বিক্রি করে। বাড়ি ফেরার পথে দুটি বাচ্চা পাথর ছোড়ে। পাকডাল বেঁচে যায়। পাকডাল ছেলেটিকে বলে, আমাকে সরি বলো। ছেলেটা চিৎকার করে বলে, আমরা উঁচু পরিবারের, তুমি নিচু। পাকডাল হাসে, তাহলে আমার কোনো উপায় নেই। মজা করে তাদের পিছু নেই, কিন্তু তারা পালিয়ে যায়। একদিন দুপুরে রোদে বুলবুলি উড়াতে উড়াতে সে তার মনের দুঃখ ভুলতে চায়। হঠাৎ তার বাবা এসে জিজ্ঞাসা করেন, কি হয়েছে মা? তুমি যখনই দুশ্চিন্তায় পড়ো তখনই এই বুলবুলি খেলা শুরু করো। পাকডাল চোখ নামিয়ে বলে, লোকেরা আবার পাথর ছুঁড়েছে। আমি তো জন্ম থেকেই নিচু নই। 1 বছর আগে পানিতে ডুবে যাওয়া অবস্থায় আমাকে পাওয়া গিয়েছিল, আর সব স্মৃতি হারিয়ে গেছে। পাক ব্যবসা করার জন্য গ্রামের বাইরে যেতে চাই। বাবা বলে, তুমি চলে যাও অন্য জায়গায় ব্যবসা করতে, আমি সামলিয়ে নিব। কিন্তু পথে কমান্ডার হিয়োর সাথে দেখা করে যাও। পরের দিন পাকডাল হিয়োর বাড়িতে পৌঁছায়। বুড়ো কমান্ডারের চোখে জল। তিনি বলেন, আমার মেয়ে হানিয়ানে বিয়ে করে গিয়েছিল, কিন্তু সে অত্যাচারের শিকার হচ্ছে। হানিয়ান হচ্ছে গ্রামের নাম। পাকডাল অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি চান আমি হানিয়ানে গিয়ে তদন্ত করি? হিও একটা চিঠি দেখান, তাতে লেখা, এইখানে আমাকে আত্মহত্যায় বাধ্য করা হচ্ছে। প্রথমে পাকডাল মানতে চায় না, কারণ সেখানে যাওয়া নিষিদ্ধ। কিন্তু যখন হিউ দামি উপহার দেন তখন সে রাজি হয়। বাড়ি ফিরে আন্টি হানান এসে সতর্ক করেন, হানিয়ানে যেও না, সেখানে দাস শিকারীরা তোমাকে খুঁজছে। পাকডাল মুচকি এসে বলে, চিন্তা করো না, আমি যাব না। কিন্তু রাতের অন্ধকারে সে গোপনে যাত্রা শুরু করে। হানিয়ানে পৌঁছে হিওর মেয়ের ঠিকানা খুঁজে। শহরে বিয়ের নিষেধাজ্ঞার পোস্টার ছড়িয়ে গেছে। সৈন্য থেকে সে লুকিয়ে পড়ে, কিন্তু মানচিত্রের সাহায্যে এগোয়। এইদিকে রাজপ্রাসাদে রানী হান তার সহচর সাঙ্গীর সাথে গোপন কথা বলেন। অ্যাসেম্বলিতে কি ঘটছে? লিবনকে নাকি সিংহাসনে বসাতে চাই, শুনেছি সে এখানে এসেছে। হান উত্তর দেই, অসম্ভব, আমি তার মাকে ফাঁসিতে ঝুলিয়েছি, লিবনকে সরাতেই হবে। যদি সে ফিরে আসে প্রতিশোধ নিবে। লি গ্যাংকে হানচুলের মেয়ের সাথে বিয়ে করতে দিও না, অন্য মেয়েকে খুঁজো, জলদি করো। লি গ্যাং অ্যাসেম্বলিতে বসে পরিকল্পনা করেন। তার সঙ্গীরা জিজ্ঞাসা করেন, কোথায় যাচ্ছ? সে বলে, আমার ভাই লিওন এসেছে শহরে, তার প্রতি আমার ঋণ আছে, দেখা করব। শহরে ঘুরতে ঘুরতে লি গ্যাং তার ভাইয়ের সাথে দেখা করতে যায়। হঠাৎ লি গ্যাং এর চোখ পড়ে পাকডালের উপর। সে অবাক, এই তো আমার স্ত্রী, কিন্তু সে তো মারা গেছে। শিনওয়ান বলেন, ভুল দেখেছেন, আপনি নিজেই তার বডি দেখেছেন। পাকডাল লুকিয়ে শুনে ভাবে, এই ছেলেটাকে দাস শিকারী নাকি। পাকডাল হিওর মেয়ের বাড়িতে ঢুকে, কিন্তু পাকডাল ইচ্ছে করে জিনিস ফেলে দিয়ে থাকার অনুমতি পায়। গোপনে মেয়েকে লিখে জিজ্ঞাসা করে, তোমাকে আত্মহত্যায় বাধ্য করা হচ্ছে? মেয়েটি হ্যাঁ বলে। বাঁচতে চাও? হ্যাঁ। পাকডাল পরিকল্পনা করে, আমরা পালাবো, তুমি রেডি থেকো। পালানোর চেষ্টায় পাকডাল একটা পরিত্যক্ত বাড়িতে লুকায়। সেখানে ফুলের মাঝে পোশাক বদলাতে গিয়ে দেখে গাছের উপর লিওন বসে তাকে দেখছে। তার ঘড়ি আওয়াজ করে, পড়ে যায় পাকডালের মাথায়। দুজনেই চিৎকার করে ওঠে।
ঘুম ভাঙলে দেখে লিওন তার চিকিৎসা করেছে। লিওন বলে, আমার দামি ঘড়ি ভেঙে গেছে, টাকা দাও। আমার কাছে কোনো টাকা নেই, আর আমি তোমার ঘড়ি ভাঙি নাই। তুমি ইচ্ছে করে আমার মাথায় ফেলেছো, উল্টো আমি আঘাত পেয়েছি। লিওন তাকে আটকে রাখে। এইদিকে পাগডালের বাবা মা চিন্তায়। মা বলেন, রূপোর ছুরি কোথায়? বাবা উত্তর দেন, পাগডালকে দিয়েছি, সে লবণ নেয়নি, অর্থাৎ সে ওখানে ঘটনা করবে নিশ্চিত। পাগডাল অজুহাত করে টয়লেটে যায়, কিন্তু লুকিয়ে পালাই। লিওনের চাকর পিছু নেই। লিওন তোমার শাস্তি কমাবে, তুমি এভাবে পালিয়ে যেও না। তুমি যাকে সাহায্য করছো সে অতীতের রাজার মেয়ে, তুমি কি সেটা জানো? অত বড় অপরাধ করছো তুমি। এটা শুনে পাগডাল অবাক। লিওন বাঁশি বাজাতে বাজাতে তার ভাই লিগ্যাংকে দেখে। দুইজনেই লড়াই শুরু করে, কারণ তার ভাই ওই ঘড়িটা চুরি করেছে, যেটা সে বাইরের দেশ থেকে এনেছিল। দুই ভাই যখন লড়াই করছে, হানচুল তখন তাদেরকে লুকিয়ে দেখে। হানচুল চিন্তা করে দুই ভাই তাকে মারার চিন্তা করছে। অন্যদিকে পাগডাল ছাদে উঠে লাফ দেয়। নিচে তখন রাজা আসছিল। পড়ে যাওয়ার সময় লিগ্যাং ধরে নেই। চোখে চোখ পড়তে লিগ্যাং এর অতীতের স্মৃতি মনে ওঠে। বিয়ে, ভালোবাসা, বিচ্ছেদ। আমাদেরকে দেখানো হয় রাজার স্ত্রী আর কেউ নয়, পাগডালে ছিল। রাজা বলে ওঠে, তুমি আমার স্ত্রী জীবিত? পাগডাল অবাক, রাজা কি বলছে? আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।